আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা নিয়ে আলোচনা করব। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা নিয়ে আলোচনা করব। দার্শনিক চিন্তাধারার দিক থেকে রবীন্দ্রনাথকে ভাববাদী হিসাবে চিহ্নিত করা যায়। দার্শনিক চিন্তাধারার দিক থেকে রবীন্দ্রনাথকে ভাববাদী হিসাবে চিহ্নিত করা যায়। তিনি উপনিষদীয় চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। তিনি উপনিষদ চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। তার ধারণা ছিল সৃষ্টির মূলে আছে এক সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি। এই শক্তি সকল সৃষ্টির মধ্যেই সতত প্রকাশমান। দার্শনিক চিন্তাধারার দিক থেকে রবীন্দ্রনাথকে ভাববাদী হিসাবে চিহ্নিত করা যায়। তিনি উপনিষদীয় চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। তার ধারণা ছিল সৃষ্টির মূলে আছে এক সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি। এই শক্তি সকল সৃষ্টির মধ্যে সতত প্রকাশমান। সৃষ্টির মূলে আছে এক সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি। এই শক্তি সকল সৃষ্টির মধ্যেই সতত প্রকাশমান। পৃথিবীর সবকিছুর মধ্যেই এই সত্তা প্রকাশিত। পৃথিবীর সবকিছুর মধ্যেই এই সত্তা প্রকাশিত। প্রকৃতি জগতে, মানব সমাজে এবং অন্তর আত্মায় সর্বত্রই এই শক্তির বিকাশ। প্রকৃতি জগতে, মানব সমাজে এবং অন্তরাত্মায় সর্বত্রই এই শক্তির বিকাশ। একে তিনি বলেছেন বিশ্ব চেতনা। একে তিনি বলেছেন বিশ্ব চেতনা। পৃথিবীর সবকিছুর মধ্যেই এই সত্তা প্রকাশিত। প্রকৃতি জগতে, মানব সমাজে এবং অন্তরাত্মায় সর্বত্রই এই শক্তির বিকাশ। একে তিনি বলেছেন বিশ্ব চেতনা। এই বিশ্ব চেতনা সুসামঞ্জস্য রূপে সর্বত্র বিরাজমান। এই বিশ্ব চেতনা সুসামঞ্জস্য রূপে সর্বত্র বিরাজমান। এই বিশ্ব চেতনা সুসামঞ্জস্য রূপে সর্বত্র বিরাজমান। তার একটি প্রকাশ জগতের মাঝে, তার একটি প্রকাশ জগতের মাঝে, আর একটি প্রকাশ মানব সমাজে এবং আর একটি মানব আত্মায়। তার একটি প্রকাশ জগতের মাঝে, আর একটি প্রকাশ মানব সমাজে এবং আর একটি মানব আত্মায়। এটি শান্তং, এটি শান্তং, এটি শিবং, এটি অদ্বৈতং। এটি শান্তং, এটি শিবং, এটি অদ্বৈতং। এটি শান্তং, এটি শিবং, এটি অদ্বৈতং। রবীন্দ্রনাথ আরও বলেছেন, মানুষের এই বিশ্ব চেতনাকে উপলব্ধি করার জন্য সতত চেষ্টিত এবং তাকে লাভ করা যায় পরিপূর্ণ আত্মবিকাশের মাধ্যমে। রবীন্দ্রনাথ আরও বলেছেন, মানুষ এই বিশ্ব চেতনাকে উপলব্ধি করার জন্য সতত চেষ্টিত এবং তাকে লাভ করা যায় পরিপূর্ণ আত্মবিকাশের মাধ্যমে। মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্য হলো, মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্য হলো মানুষ চেষ্টার দ্বারা লক্ষ্যে পৌঁছতে পারে। মানুষ চেষ্টার দ্বারা লক্ষ্যে পৌঁছাতে পারে। বিশ্ব প্রকৃতির নিয়ম জেনে, বিশ্ব প্রকৃতির নিয়ম জেনে মানুষ নিজেই, বিশ্ব প্রকৃতির নিয়ম জেনে মানুষ নিজেই
নিয়মে বিকাশ লাভ করে। নিজেই বিশ্ব প্রকৃতির নিয়ম জেনে মানুষ নিজেই নিয়মেই বিকাশ লাভ করে, তার ফলে পরমানন্দ লাভ করে। তার ফলে পরমানন্দ লাভ করে। এই পরমানন্দ লাভের মধ্যে তাকে লাভ করা যায়। এই পরমানন্দ লাভের মধ্যে তাকে লাভ করা যায়। তাই তার জীবন দর্শনের মূল বক্তব্য হলো বিশ্ব বৈচিত্র্যের মাঝে এক শক্তি বিরাজ করছে। বিশ্ব বৈচিত্র্যের মাঝে এক শক্তি বিরাজ করছে। বহু বৈচিত্র্যের মাঝে তার ঐক্যের যে নিয়ম, বহু বৈচিত্র্যের মাঝে তার ঐক্যের যে নিয়ম, সেই নিয়মকে জেনে আনন্দরূপে তাকে লাভ করা হলো মানুষের জীবনের লক্ষ্য ও সাধনা। বিশ্ব বৈচিত্র্যের মাঝে এক শক্তি বিরাজ করছে। বহু বৈচিত্র্যের মাঝে তার ঐক্যের যে নিয়ম, সেই নিয়মকে জেনে আনন্দরূপে তাকে লাভ করাই হলো মানুষের জীবনের লক্ষ্য ও সাধনা। আর এই লাভ করার পন্থা হিসাবে তিনি ভারতীয় প্রাচীন দর্শনের মূল তত্ত্বকে অনুসরণ করেছেন। আর এই লাভ করার পন্থা হিসাবে তিনি ভারতীয় প্রাচীন দর্শনের মূল তত্ত্বকে অনুকরণ করেছেন। এই পন্থা হলো প্রেম আর ভালোবাসা। এই পন্থা হলো প্রেম আর ভালোবাসা। মানুষকে ভালোবাসার মধ্যেই ঈশ্বরের আবির্ভাব। মানুষকে ভালোবাসার মধ্যেই ঈশ্বরের আবির্ভাব। রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের জীবনে যা অতিরিক্ত তারই অন্তহীন দেশে থাকেন প্রেমের দেবতা। আমাদের জীবনে যা অতিরিক্ত তারই অন্তহীন দেশে থাকেন প্রেমের দেবতা। তিনি আমাদের চেতনাকে বিচ্ছেদ বোধের মায়া থেকে মুক্ত করেন। আমাদের জীবনে যা অতিরিক্ত তারই অন্তহীন দেশে থাকেন প্রেমের দেবতা। তিনি আমাদের চেতনাকে বিচ্ছেদ বোধের মায়া থেকে মুক্ত করেন। এই মুক্তি ভারতীয় দর্শনের মূল কথা এবং রবীন্দ্রনাথের জীবন দর্শনের মূল বক্তব্য। এই মুক্তি ভারতীয় দর্শনের মূল কথা এবং রবীন্দ্রনাথের জীবন দর্শনের মূল বক্তব্য। তার এই জীবন দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তার শিক্ষা চিন্তা। এই মুক্তি ভারতীয় দর্শনের মূল কথা এবং রবীন্দ্রনাথের জীবন দর্শনের মূল বক্তব্য। তার এই জীবন দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তার শিক্ষা চিন্তা। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন তাঁর জীবন দর্শন দ্বারাই প্রভাবিত। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন তার জীবন দর্শন দ্বারাই প্রভাবিত। তাঁর এই শিক্ষা দর্শন একদিকে যেমন ভাববাদী চিন্তাধারার দ্বারা প্রভাবিত, তার এই শিক্ষা দর্শন একদিকে যেমন ভাববাদী চিন্তাধারার দ্বারা প্রভাবিত, অন্যদিকে প্রয়োগবাদের সময় দেখা যায় তিনি প্রকৃতিবাদী বা স্বভাববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন তাঁর জীবন দর্শন দ্বারাই প্রভাবিত। তাঁর এই শিক্ষা দর্শন
একদিকে যেমন ভাববাদী চিন্তাধারার দ্বারা প্রভাবিত, অন্যদিকে প্রয়োগের সময় দেখা যায় তিনি প্রকৃতিবাদী বা স্বভাববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তিনি যেমন বিশ্ব মানবাত্মার পরিপ্রেক্ষিতে মানব জীবনের উদ্দেশ্য বিশ্লেষণ করেছেন, তিনি যেমন বিশ্ব মানবতার পরিপ্রেক্ষিতে মানব জীবনের উদ্দেশ্য বিশ্লেষণ করেছেন, শিক্ষার সংজ্ঞা দিয়েছেন সেই নীতির ওপর ভিত্তি করে, শিক্ষার সংজ্ঞাও দিয়েছেন সেই নীতির ওপর ভিত্তি করে। তিনি বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। তিনি বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। শিক্ষার লক্ষ্য। রবীন্দ্রনাথ সমসাময়িক গতানুগতিক শিক্ষাকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ সমসাময়িক গতানুগতিক শিক্ষাকে বিশেষভাবে সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ সমসাময়িক গতানুগতিক শিক্ষাকে বিশেষভাবে সমালোচনা করেছেন, কারণ তার মধ্যে আমাদের দেশের রীতিনীতি, আদর্শ কোনো কিছুকে স্থান দেওয়া হয়নি। কারণ তার মধ্যে আমাদের দেশের রীতিনীতি, আদর্শ কোনো কিছুকে স্থান দেওয়া হয়নি। ভারতবর্ষ চিরদিনই এই সব নৈতিক গুণগুলির ওপর গুরুত্ব দিয়ে এসেছে। ভারতবর্ষ চিরদিনই এই সব নৈতিক গুণগুলির ওপর গুরুত্ব দিয়ে এসেছে। চিরদিনই সে বিশ্ব সত্তার বিভিন্ন প্রকাশের মধ্যে সামঞ্জস্য বিধান করে এসেছে। ভারতবর্ষ চিরদিনই এই সব নৈতিক গুণগুলির ওপর গুরুত্ব দিয়ে এসেছে। চিরদিনই সে বিশ্ব সত্তার বিভিন্ন প্রকাশের মধ্যে সামঞ্জস্য বিধান করে এসেছে। তাই তার শিক্ষার লক্ষ্য তার জাতীয় বৈশিষ্ট্যের প্রতীক হিসাবে যদি দেখা না দেয়, তাহলে তা সমাজের উদ্দেশ্য সাধন করতে পারবে না। তাই তার শিক্ষার লক্ষ্য তার জাতীয় বৈশিষ্ট্যের প্রতীক হিসাবে যদি দেখা না দেয়, তাহলে তা সমাজের উদ্দেশ্য সাধন করতে পারবে না। অতএব যদি আমরা মনে করি ভারতবর্ষের এই সাধনাতে দীক্ষিত হওয়া, ভারতবর্ষের এই সাধনাতে দীক্ষিত হওয়া ভারতবাসীর শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত, তবে একথা মনে স্থির রাখতে হবে যে কেবল ইন্দ্রিয়ের শিক্ষা নয়, কেবল জ্ঞানের শিক্ষা নয়, বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে প্রধান স্থান দিতে হবে। অতএব আমরা যদি মনে করি ভারতবর্ষের এই সাধনাতে দীক্ষিত হওয়া ভারতবাসীর শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত, তবে একথা মনে স্থির রাখতে হবে যে কেবল ইন্দ্রিয়ের শিক্ষা নয়, কেবল জ্ঞানের শিক্ষা নয়, বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে প্রধান স্থান দিতে হবে। তিনি শিক্ষার লক্ষ্য নির্ণয় করতে গিয়ে ভাববাদী দর্শনের সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সংযোগ স্থাপন করেছেন। তিনি শিক্ষার লক্ষ্য নির্ণয় করতে গিয়ে ভাববাদী দর্শনের সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির
সংযোগ স্থাপন করেছেন। তিনি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাছাড়া পরিপূর্ণ বিকাশের অঙ্গ হিসাবে তিনি বিভিন্ন জায়গায় তিনি ব্যক্তি জীবনের যেসব গুণের কথা বলেছেন, তাতে করে বোঝায় তিনি ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেছেন। তিনি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাছাড়া পরিপূর্ণ বিকাশের অঙ্গ হিসাবে বিভিন্ন জায়গায় তিনি ব্যক্তি জীবনের যেসব গুণের কথা বলেছেন, তাতে করে বোঝায় তিনি ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। তিনি শিক্ষার লক্ষ্য হিসাবে এক, শিক্ষার্থীর জীবন বিকাশ এক শিক্ষার্থীর জীবন বিকাশ, দুই, শিক্ষার্থীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করা, যার সাহায্যে শিক্ষার্থী বিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে। দুই, শিক্ষার্থীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করা, যার সাহায্যে শিক্ষার্থী বিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে। তিন, শিক্ষার্থীর মধ্যে ধর্মীয় মনোভাব জাগ্রত করা। তিন, শিক্ষার্থীর মধ্যে ধর্মীয় মনোভাব জাগ্রত করা। চার, সামাজিক গুণের বিকাশ সাধনকে স্থির করেছেন। এক, তিনি শিক্ষার লক্ষ্য হিসাবে এক, শিক্ষার্থীর জীবন বিকাশ। দুই, শিক্ষার্থীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করা, যার সাহায্যে শিক্ষার্থী বিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে। তিন, শিক্ষার্থীর মধ্যে ধর্মীয় মনোভাব জাগ্রত করা। চার, সামাজিক গুণের বিকাশ সাধনকে স্থির করেছেন। তার মতে শিক্ষার উদ্দেশ্য হবে মানুষকে তার শ্রেষ্ঠত্বের অধিকারী করে গড়ে তোলা। মানুষকে তার শ্রেষ্ঠত্বের অধিকারী করে গড়ে তোলা, তার প্রকৃত জীবনাদর্শ গঠনে সাহায্য করা, তার প্রকৃত জীবনাদর্শ গঠনে সাহায্য করা, তার প্রকাশভঙ্গিকে ছন্দময় করে তোলা, এবং সবশেষে চরিত্রের বলিষ্ঠতা এনে দেওয়া। তার মতে শিক্ষার উদ্দেশ্য হবে মানুষকে তার শ্রেষ্ঠত্বের অধিকারী করে গড়ে তোলা, তার প্রকৃত জীবনাদর্শ গঠনে সাহায্য করা, তার প্রকাশভঙ্গিকে ছন্দময় করে তোলা, এবং সবশেষে চরিত্রের বলিষ্ঠতা এনে দেওয়া।